কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এই দুজনকে কি এবার ভয় পেতে শুরু করেছেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি? আজকের পর এই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু করে দিল এবং তার সঙ্গে একগুচ্ছ বিষয়ও সামনে চলে এলো। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলে থাকেন তিনি যে দলটা করেন এবং ব্যক্তিগতভাবে তাঁরও একটাই নীতি, সেটা হচ্ছে জিরো টলারেন্স উইথ করাপশন। দুর্নীতির সঙ্গে সামান্যতম সংস্রব থাকবে না। আর বাংলায় যে দুর্নীতি বিরোধী অভিযান হয়েছে বা হচ্ছে, সেইখানে এই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহা তাদের যে ভূমিকা তা গোটা বঙ্গবাসী জেনে গেছে। এখন এই জায়গা থেকে এই তিন ব্যক্তির মত এবং পথ তো এক জায়গায় মিলে যাওয়ার দরকার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই এদের উপর ক্ষিপ্ত হয়েছেন এবং এই যে বিচার প্রক্রিয়া রয়েছে, এই বিচার প্রক্রিয়া থেকে এই দুই বিচারপতিকে সরাবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর সেখানেই প্রশ্নটা উঠছে, কেন? তিনি তো জিরো টলারেন্স উইথ করাপশনে বিশ্বাস করেন। তাহলে তার দিকে যদি আঙুল ওঠেও, এর থেকে ভালো মৌকা সততা প্রমাণ করার তিনি আর কোথায় পাবেন? তিনি এসে তার সমস্ত রকমের নথি তথ্য সামনে নিয়ে চলে আসবেন, তার সম্পত্তির খতিয়ান দেবেন এবং বলবেন যে দেখো, আমি তো নিজে এক ফোঁটা করাপ্টেড নয়, করাপশনের সঙ্গে আমার বিন্দু বিসর্গও কোনো সংস্পর্শ নেই। আর এরা দুজন যে লড়াইটা করছেন, চলো আমরা একসঙ্গে লড়ি, আমরা সেই দুর্নীতিবাজদের ধরি। কিন্তু সেটা না করে তিনি এদের দুজনের পিছনে কেন লেগে গেলেন বিচার প্রক্রিয়া থেকে সরাতে? সেটাই কিন্তু আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। কিন্তু তিনি এই চেষ্টাটা করলেও শেষ পর্যন্ত সফল হবেন? জাস্টিস সিনহা এবং জাস্টিস গাঙ্গুলি কি কলকাতা আদালত থেকে সরে যাবেন, নাকি শেষ পর্যন্ত অন্য সব প্রসেসের মতো এইখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত হার মানতে হবে? আসুন পুরোটা আজকে জেনে নিই কী হতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সততার প্রতীকের দলের অন্যতম প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই আজকে তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন এবং সেই মামলাতে তিনি দাবি করেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সিনহা তাদের দুজনকে কলকাতা হাইকোর্টের মামলা থেকে সরিয়ে দিতে হবে। পুরো ব্যাপারটা এখনও ডিটেলস আমার কাছে অবভিয়াসলি আসেনি, সবে খবরটা সামনে এসেছে। কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে এই বিচারপতি যিনি রয়েছেন গাঙ্গুলি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি যেভাবে বক্তব্য রাখছেন সেই জায়গা থেকে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, তাকে সরিয়ে দিতে হবে। তবে জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে তার ঠিক ক্ষোভের কারণটা কি বা কী অভিযোগ, এটা কিন্তু জানা যায়নি। দেখুন, এই দুজনকে এর আগেও বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার একাধিকবার চেষ্টা হয়েছে এবং ভয় পাওয়ানোরও চেষ্টা করা হয়েছে, যদিও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ ছিল না। কিন্তু তিনি যে দলটা করেন সেই দলের চালিত সরকার এবং সেই দলের নেতাদের অনেক ভূমিকা ছিল, সেখানে সরাসরি প্রশ্ন তোলা হয়েছিল এদের ভূমিকা নিয়ে। সাম্প্রতিককালে আপনারা জানেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটি মারাত্মক কোয়েশ্চেন করেছেন। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি যাচ্ছেতাইভাবে আক্রমণ করেন, তখন তিনি একটি মন্তব্য করেন এবং আমরা দেখি যে সেই সবের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা, খুব সম্ভবত সুদীপ রাহা, আমার কাছে খুব একটা পরিচিত নয়, তবে নামটাম শুনেছি, তিনি একটি সুপ্রিম কোর্টে মামলা করেন এবং নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় জানান। এরপর জাস্টিস গাঙ্গুলি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সম্পত্তির খতিয়ান আছে সেটা তো হলফনামা দিয়ে তিনি জানাতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। একদমই ভ্যালিড কথা বলেছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। আর তারপরেই আমরা দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠেছে পুরো তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে বিচ্ছিরিভাবে অ্যাটাক করা হচ্ছে। বলা হচ্ছে তিনি বিচারপতির আসনকে কলুষিত করছেন এবং সেই আসনটা ছেড়ে দিয়ে তার সরাসরি রাজনীতির ময়দানে ঢোকা উচিত। এমনকি কুণাল ঘোষ আবার ব্যাখ্যা করছেন যে বাম আমলে কিভাবে কাকে ধরে এই বিচারপতি হয়েছিলেন সেই তথ্যও নাকি তার জানা আছে। ব্ল্যাকমেল করছেন। তো সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছেন সুপ্রিম কোর্টে। একটাই আর্জি, কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই টি.এস. শিবজ্ঞানমকে বলে জাস্টিস গাঙ্গুলিকে এইসব মামলা থেকে সরিয়ে দিতে হবে। কেন, কিসের জন্য? অন্যদিকে
জাস্টিস অমৃতা সিনহা তার বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। তবে অভিযোগটা কি ঠিক জানা নেই, কিন্তু আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটি মামলা চলছে। সেই মামলাতে তিনি সরাসরি জানতে পেরেছেন লিপস অ্যান্ড বাউন্স বলে একটি কোম্পানি আছে, যে কোম্পানিতে ইডি অলরেডি রেড করেছে এবং সেখানে ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়েছে বলে ইডি নিজেদের প্রেস রিলিজে জানিয়েছে। সেই কোম্পানিতে রেড করতে গিয়ে ইডি এটাও খুঁজে পেয়েছে যে অভিষেক ব্যানার্জি হচ্ছেন সেই কোম্পানির সিইও, যেটা তিনি এতদিন বাংলার মানুষের কাছ থেকে এমনকি নির্বাচন কমিশনারের কাছ থেকেও লুকিয়ে রেখে দিয়েছিলেন। সেটা কতখানি নৈতিক সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু যাই হোক, যে মুহূর্তে এটা জানা গেছে তখনই জাস্টিস সিনহা খুব ন্যায়সঙ্গতভাবেই বলেছেন যে একটা কোম্পানি ডুবিয়াস ট্রানজ্যাকশানে ডুবে রয়েছে বলছেন, তার সিইও অ্যারেস্টেড হয়েছেন, তাহলে তার সিইও সম্বন্ধে আপনারা কতটা কি খোঁজখবর নিয়েছেন? এবং সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি বিভিন্ন কোর্টে চলে গেছেন, কিন্তু বিভিন্ন কোর্টের বিভিন্ন বেঞ্চে গিয়েও কোনো রেহাই পাননি। শেষ পর্যন্ত তার সম্পত্তির খতিয়ান জমা দিতে হয়েছে এবং প্রাথমিকভাবে তার আইনজীবীরা মাত্র 3টে এলআইসির খোঁজ দিয়েছিল। অথচ আদালতের যখন বিভিন্ন দরজা নেড়ে নেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই, সকলেই বলছেন জাস্টিস সিনহা যে পদ্ধতিতে বিচার করছেন সেটাই সঠিক এবং শেষ পর্যন্ত তাকে তার সম্পত্তির খতিয়ান জমা দিতেই হবে, তখন দেখা গেল তার 2 প্রতিনিধি এলেন এবং 5,500 পাতার নথি জমা দিয়ে গেল। এবং সেই জায়গার একটা সিনপসিস করে একটা শর্ট রিপোর্ট বানিয়ে ইডি অলরেডি কিন্তু সেটা জাস্টিস সিনহার কাছে জমা দিয়েছেন। যে রিপোর্ট পড়ে আবার জাস্টিস সিনহা বলেছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি দেখা যাচ্ছে 2014 সাল থেকে বৃদ্ধি হয়েছে, আবার 2014 সাল থেকে আমরা দেখছি নিয়োগ দুর্নীতি হয়েছে। তাহলে কি দুটো ঘটনার মধ্যে কোনো যোগাযোগ আছে? আপনারা এটা তদন্ত করে দেখেছেন? এখন বিচারপতি তো বিচারের জায়গা থেকে একদম সঠিক আছেন, যে অ্যাঙ্গেল তার চোখের সামনে আসছে যাতে সেখান নিয়ে পরবর্তীকালে কোনো রকম ডিসপিউট না থাকে, কারোর মধ্যে কোনো রকম কোনো অসুবিধা না থাকে, তিনি সেই জায়গাটাই তদন্ত করে দেখতে বলেছেন। এখন সত্যিই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী না হন, তাহলে তদন্ত করে কি সেখানে জোর করে কোনো কিছু উঠে আসবে? আর জোর করে কিছু উঠে এলে সেটাকে জোর করে কি চাপিয়ে দেওয়া যায়? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দল যে সরকার চালায়, সেই সরকার আমাদের মতো ইউটিউবার বলুন, সাধারণ প্রতিবাদী মানুষ বলুন, সবার বিরুদ্ধে গুচ্ছ ফলস কেস দিয়ে রেখেছে, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবধি ফ্রিজ করে দিয়েছে, জেল খাটিয়েছে, কিন্তু একজনকেও কি জেলে ধরে রাখতে পেরেছে? একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টও কি এখনও ফ্রিজ করা আছে? সবাই তো কলকাতা হাইকোর্টে ছুটে গেছে এবং ছুটে যাওয়ার পর সেখানে যে ধাঁধানি তাদের পুলিশকে খেতে হয়েছে, বাপ করে সেই অ্যাকাউন্ট খুলে দিয়েছে। সুতরাং আইন, আদালত, বিচার এখনও বেঁচে আছে, সেই জায়গা থেকে কারোর বিরুদ্ধে তো ফলস কেস করা যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত রাগের কারণটা ঠিক কী কারণে তিনি চাইছেন যে জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস সিনহা এই বিচার প্রক্রিয়া থেকে সরে যান? তাহলে প্রশ্নটা তো এখানেই উঠছে, ডাল মে কি কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়? ডালের মধ্যে আর ডাল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তদন্ত এগোলে, এই বিচার প্রক্রিয়া হলে কোথাও কি অস্বস্তিতে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর সেই জন্যই কি তিনি চাইছেন এই 2 বিচারপতি মামলা প্রক্রিয়া থেকে সরে যাক? দেখুন, আমি যদি নির্দোষ হই, সে যিনিই বিচার করুন, বিচারকের সামনে তো আমি আমার বক্তব্য রাখতে পারবো, আমার তথ্য প্রমাণ রাখতে পারবো। এবং যা শুনি তিনি যেসব আইনজীবীদের রাখেন তারা ভারতবর্ষের একদম শ্রেষ্ঠতম আইনজীবী, লক্ষ টাকা অ্যাপিয়ারেন্স ফি, সারা জীবনে মানুষ এত টাকা ইনকাম করতে পারে না, তারা একদিনে শুনানির জন্য যে টাকাটা নেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টা ঠিক কোথায়? কেন তিনি তাদেরকে সরিয়ে দিতে চাইছেন? এটাই তো লাখ টাকার প্রশ্ন এখন। যিনি বলেন জিরো টলারেন্স উইথ করাপশন, তিনি নিশ্চয়ই নিজে করাপশনের সঙ্গে যুক্ত নন। আর তিনি যদি নিজে করাপশনের সঙ্গে যুক্ত না হন, তাহলে তার ভয়টা কোথায়? কেন তিনি এটা চাইছেন? এটাই তো আজকে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি পথভ্রম হইয়াছে? তিনি যে কথা বলিয়াছিলেন এতদিন তাহা সত্য নয়? করাপশনের এই ঠকঠকানি যখন হচ্ছে, এই তদন্ত যখন হচ্ছে, তখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে? যেসব গুঞ্জন শোনা যায় সেগুলো কি তাহলে সত্য? মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ গ্রেপ্তার হবেন, সেইটাই তিনি দেখতে পাচ্ছেন এবং সেটা হবে এই আদালতের হাত ধরে, এই বিচারপতিদের হাত ধরে। সেটা বুঝেই কি তাদেরকে সরাতে চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই জল্পনাটা বাড়িয়ে দিলেন। তিনি পরিষ্কার করে বলুন কেন এই বিচারপতিদের সরানো হবে। আর একটা কথা বলুন তো, কারোর বিরুদ্ধে বিচার হলে তিনি ঠিক করে দিতে পারেন বিচারক কে হবেন? অবশ্য এটা তার রক্তে আছে, এটা তার ধমনী দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনে আছে এর আগে তার পিসিমণি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতা আদালতে একটি মামলাতে গিয়ে বলে দিয়েছিলেন ওই বিচারপতি আমার বিচার করতে হবে না, এবং নজিরবিহীনভাবে, কতখানি লজ্জাজনক ভাবুন, 5 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল সেটার জন্য। আর সেই একই পথ করছেন। অর্থাৎ কোনো বিশেষ বিচারপতির কাছে গেলে কোনো বিশেষ সুবিচার পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবিচারের নামে আসল তথ্য আড়াল করে তাকে ক্লিনচিট দেওয়া হবে, এমন কোনো আস্থা আছে যে কারণে জাস্টিস গাঙ্গুলি বা জাস্টিস অমৃতা সিনহার সামনে তার কেসটা রাখতে চাইছেন না? এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তারপর শোনা যায় এক বেসরকারি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য তার দল পরিচালিত সরকার যেভাবে উঠে পড়ে লেগে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলাটা সরিয়ে নিয়েছিলেন, সেদিনই জল্পনার পারদ অনেক আকাশ ছুঁয়েছিল। কিন্তু তখন যখন তৃণমূল কংগ্রেস মুচকি হাসছিল যে যাক, জাস্টিস গাঙ্গুলি আর এর বিচার করতে পারবে না, যে জাস্টিস গাঙ্গুলি বলে পার্থ চ্যাটার্জিদের জেরা করিয়েছে, বারবার রিকোয়েস্ট করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কে মন্ত্রিসভা থেকে সরান, মনে হচ্ছে চোর, বিচারে তদন্তে সেটাই উঠে আসবে, শেষ পর্যন্ত সেই পার্থ চোর প্রমাণিত হলো, জেলে পৌঁছতে হচ্ছে, সেই জাস্টিস গাঙ্গুলির হাত বাঁধার চেষ্টা হয়েছিল। আর তারপর জাস্টিস গাঙ্গুলির হাত থেকে সেই মামলা গেল জাস্টিস অমৃতা সিনহার কাছে। তিনি যা ছিলেন, জাস্টিস অমৃতা সিনহা তার থেকেও স্ট্রিক্ট এবং আরও আইনি প্রক্রিয়ায় সেই বিচার প্রক্রিয়াটা করে যাচ্ছেন। এবং এখনও অবধি তার বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার তো খুব একটা জায়গা নেই, কেননা তার রায়ের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন সময় হায়ার বেঞ্চে যাওয়া হয়েছে, হায়ার কোর্টে যাওয়া হয়েছে, বিভিন্নভাবে সেটাকে অপোজ করা হয়েছে, কিন্তু সবাই দেখে শুনে বিচার করে বলেছেন না, জাস্টিস অমৃতা সিনহা যেটা করছেন সেটাই ঠিক। সদ্য সমাপ্ত যেটা আজকে সকালে হয়েছে, তার কোম্পানি সিওও, যিনি ডুবিয়াস ট্রানজাকশন এবং দুর্নীতি করার দায়ে জেলে রয়েছেন, তার কণ্ঠস্বরের নমুনা নিয়ে যে মামলা ডিভিশন বেঞ্চে গিয়েছিল, সেই ডিভিশন বেঞ্চে বলে দিল তো না, তদন্ত প্রক্রিয়ার মধ্যে এই কণ্ঠস্বর যদি লাগে, সেখানে অমৃতা সিনহা যেটা নির্দেশ দিয়েছেন সেটার মধ্যে অসুবিধা কী আছে? ঠিকই তো আছে, ভুল তো তিনি কিছু করেননি। তার ভুল ডিভিশন বেঞ্চ ধরতে পারছে না, তার ভুল সুপ্রিম কোর্ট ধরতে পারছে না, তার যে রায়ের অংশ পছন্দ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের, তার বিরুদ্ধে যখন যাচ্ছেন কোনো বিচারপতি তার স্টে অর্ডার দিচ্ছে না, হঠাৎ তাকে সরাতে কেন হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে বলেন জিরো টলারেন্স উইথ করাপশন, তাহলে করাপশনের বিরুদ্ধে যে দুজন লড়ছেন তাদেরকে এই বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার এই আবেদন, এই মামলা, এ কোন নতুন গেম শুরু করলেন? আপনার বিরুদ্ধেই তো জল্পনা বহুগুণ বেড়ে গেল। তাহলে কি সত্যিই আপনার মুখের কথা আর মনের কথা এক নয়? জিরো টলারেন্স উইথ করাপশন নীতি আপনি মুখে বলেন বটে, বাট ভেতরে সেটা মেনে নেন না, সেই জন্য এই দুজনকে আপনি সরাতে চাইছেন? উত্তরটা আশা করি প্রেস কনফারেন্স করে দেবেন, আর না দিতে পারলে ওই আপনার অনুগত পুলিশদের পাঠিয়ে আবার এফআইআর করে ডেকে পাঠাবেন, অ্যারেস্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন। এইটুকুই তো এতদিন দেখে আসছি সুশাসনের নামে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে হিউম্যান রাইটস কমিশন, না ন্যাশনাল, রাজ্যের সেটা আছে বলে কেউ জানে না, যাই হোক, তারা বলে গেছে এখানে আপনাদের শাসকের আইন চলে, এখানে আইনের শাসন চলে না। আর সেই আইনের শাসনটাকে বাঁচিয়ে যে দুজন রাখার আপ্রাণ চেষ্টা করছেন, মানে যে কজন চেষ্টা করছেন, তার মধ্যে অন্যতম দুজন পুরোধা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর জাস্টিস অমৃতা সিনহাকে সরাবার বিচার প্রক্রিয়া থেকে এই মরিয়া প্রয়াস, এ তো বাংলা প্রবাদ বাক্যকে মনে পড়িয়ে দিচ্ছে, ঠাকুর ঘরে কে, আমি তো দুটোর বেশি কলা খাইনি। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বন্ধুরা কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ নিয়ে, এই মরিয়া পদক্ষেপ নিয়ে? আজকে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।